যে ডেমোনোলজি কেউ যদি ফাস্ট রেজাল্ট চাও, যে আমার এত টাকা ইমিডিয়েট লাগবে, আমার ইমিডিয়েট রিকনসিলিয়েশন লাগবে, আমার ইমিডিয়েট ব্লকেজ রিমুভাল লাগবে, ডেমোনোলজি। যদি তুমি পেশেন্স রাখতে পারো তাহলে তন্ত্র। উইদিন 7 days রেজাল্ট আসে। যাদের পিগমেন্টেড স্কিন থাকে, তোমার স্পট থাকে স্কিনে, অনেকের থাকে পিম্পলসের প্রবলেম, অ্যাকনে রিলেটেড প্রবলেম, উইদিন 7 days আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, যদি তুমি প্রপার ওয়েতে ইউজ করো 100% কাজ হবে। ব্রাইট কমপ্লেকশন আসে তোমার, মানে 7 days-এর মধ্যে তুমি 100% তোমার লুকসের জন্য কনফিডেন্ট পাবে। কাজল আছে, মোহিনী কাজল, বশীকরণ, কিচ্ছু করতে হবে না। তুমি ধরো তোমার অফিসে যাচ্ছ, তোমার বসকে দিয়ে কোনো কাজ করাতে হবে, ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট কাজ। রেখার ব্যাপারটা সবাই জানে, কারণ রেখা মানে বলিউডের মধ্যে এখনো অব্দি যদি বলা যায় যে সব থেকে বেশি গ্ল্যামারাস, সেটা হচ্ছে রেখা। তো তার বিউটির পিছনের এইটাই হচ্ছে মেন রিজন। ডেমোনোলজির এরকম অনেক ছোট ছোট টিপস থাকে যেটা ইউজ করা যায় নিজের রেগুলার বেসিসে। কাজ করে না রেমেডি কেন জানো? কারণ যখন তোমার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি থাকবে, তুমি হাজার ভালো কাজ করো, সেটা কাজ হবে না। কেন হবে না? তোমাকে আমি একটা যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা খুব সুন্দর তুমি এক্সপেন্সিভ তুমি একটা শোপিস এনেছো, এমন তুমি ঘরে রাখছো যে ঘরটাতে ধুলো বালি ঝুল ভর্তি, সেইখানে যদি তুমি শোপিসটা রাখো, সেই শোপিসটা কি সেই রুমটার শোভা বাড়াবে? মনে আছে রাত্রি 9:30টায় আমি যজ্ঞ করা স্টার্ট করি, 9:30 থেকে আমি যতক্ষণ যজ্ঞ করেছি কনস্ট্যান্ট ও বমি করেছে, কনস্ট্যান্ট বমি করে গেছে। হঠাৎ করে ব্লকেজেস চলে এসছে, ক্লায়েন্ট পাচ্ছি না, ভালো বিজনেস চলছিল, বিজনেসটা চলছে না, ডাউন হয়ে গেল। বান, আমার মনে হয় আমাদের প্রত্যেকের নাম অন্ধকার বান অ্যান্ড বায়ুবান কাটান, আর ছেলেদের বিশেষ করে অন্ধকার বান বায়ুবান কাটান ভীষণ ইম্পর্টেন্ট। দাদা যখন ছাদে গেছে, ছাদে যাওয়ার পরে দেখছে ওখানে লেবু, জবা ফুল আর ধূপকাঠি সদ্য সদ্য কাজ করে গেছে, মানে ধূপকাঠিটা তখনও জ্বলছে, লাল শালু টালু এসব রাখা। তো ইমিডিয়েট এসে আমাকে ফোন করেছে, আর ও বুঝতে পারেনি ওটাকে না ও ধরে বাড়ির পেছন দিকে ফেলেছিল, ও বুঝতে পারেনি। তো তারপরে এসে আমাকে ফোন করেছে যে এই ব্যাপার, কি করবো? আমি বললাম, তুই এটা ধরলি কেন? ফার্স্ট অফ অল তুই এটা ধরলি কেন? সেকেন্ড কোশ্চেন আমার ছিল, তুই যখন ধরলি তো ওটা বাড়িতে কেন ফেললি? ওগুলোকে জ্বালিয়ে দিতে হয় অ্যাকচুয়ালি। তো ও বললো আমি বুঝতে পারিনি। তুমি বিশ্বাস করবে না কৌশিক, ওই যে তার 7 দিন পর থেকে আমার বাবা অসুস্থ হওয়া শুরু হলো, উইদিন 6 months আমার বাবা মারা গেল। ডেমোনোলজি দিয়ে শুধু যদি কোনো ওয়েস্টার্ন কাজ করা থাকে সেটাই কাটানো যায়, তন্ত্রকে তন্ত্র দিয়েই কাটাতে হয়। ডেমোনোলজির কোনো ওয়ার্ক থাকলে বা ওয়েস্টার্ন কোনো অকাল্ট কাজ করা হলে, ওয়েস্টার্ন কোনো স্পেল ওয়ার্ক করা হলে সেটা ডেমোনোলজি দিয়ে কাটানো যায়। এবার তন্ত্র হলে সেটা ডেমোনোলজি দিয়ে কাটানো সম্ভব। নেগেটিভ ওয়ার্ক করে না, তারা করতেই থাকে, কোথাও গিয়ে জেলাস কাজ করে, যে তারা কারোর ভালো দেখতে পারে না, কেউ ভালো আছে সুখে আছে সেটা তারা দেখতে পারে না, তো তারা কন্টিনিউ করতে থাকে। এইটার জন্য না প্রোটেকশন দরকার। তো তখন আমি ওকে প্রোটেকশন দিলাম, আমি বললাম এটা পরে থাকো, যেই করুক যাতে আর ফাটদার না, কোনো বান আমি কাটিয়ে দিতে পারি, পারি মারতে, বাট আমি মারি না। শুধু একটাই বান মারি, সেটা হচ্ছে সনমোহন বান, তাছাড়া আর কোনো বান আমি মারি না। স্তম্ভন বান মারি, বাট আর কোনো বান আমি মারি না। আর তুমি যে কোনো বান বলো, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, আমি কাটিয়ে দেবো। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো, হ্যাঁ, এবং কে আছে আমাদের সাথে? জয়শ্রীদি। জয়শ্রী ম্যাম আবারও এসছেন, এবং আজকে যে যে বিষয়ে আমরা কথা বলেছি না, তন্ত্র এবং ডেমোনোলজি দুটো মিক্স আছে এখানে। প্রথমে হবে বান মারা, যেটা দেখেছেন আপনারা, যে কিভাবে আমরা কাজ করেছে এবং দিদি কিভাবে নিজের ফ্যামিলিকে চেষ্টা করেছে সেখান থেকে মুক্ত করার। তারপর আমরা যাব একটু হিপনোসিসের উপরে। এবং আমি একটা কথা আপনাদের বলি, সব কিছু জানেন তো, দিদি এখানে বলেছে মাইন্ড গেম। একটা ছোটো ঘটনা বলি। একটা জেলখানা আসামিকে বলা হয়েছে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কিসের দ্বারা? সাপের কামড়ের দ্বারা। তো তার চোখ টোক বন্ধ করে, এটা আপনারা শুনেছেন, চোখ টোক বন্ধ করে হাতের মধ্যে দুটো পিনের ফোঁটা দিয়েছে। তার মাইন্ডের মধ্যে সেই বিষটাকে তৈরি করে নিয়েছেন যে আমাকে সাপে কামড়েছে, আমি মারা যাব। তার কিছুক্ষণের মধ্যে তার মুখ থেকে গ্যাজা ওঠে, তিনি মারা যান। এটাই কিন্তু আমাদের জীবনের সাথে ঘটছে। আমাদের যেটা মাথায় আছে সেটাই আমরা এখানে কোনো না কোনোভাবে প্রতিফলিত করার চেষ্টা করছি, আর সেটাই হয়ে যাচ্ছে। মানে আপনারা যদি ভাবেন যে আমি এখন বাইক চালাবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাহলে আপনার সাথে হবে।
সেই জায়গা থেকে আপনি কিভাবে মুক্ত হবেন এবং কোনো বাজে শখ পেয়েছেন সেটার জন্য দিদিকে ফোন করুন। কাউন্সেলিং থেকে শুরু করে আপনার যে ব্রেকআপ হয়ে যাওয়া, তার মুখ আমি দেখব না, তার মুখ দেখলে আমার এক ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে হয়, সেই বিষয়গুলো হবে না। কিন্তু আপনার নামও ভুলে যেতে পারে। তো সেই সব বিষয়গুলো যদি আপনারা চান ভালো করতে এবং সব রকম কাজ দিদি করেন, তার জন্য আমার কথা বলা যেখানে শেষ হবে, তারপর থেকে দিদির নাম্বার বাঁদিকে নিচের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন, লালের উপর সাদা দিয়ে লেখা আছে। আর দিদি যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছে, জানেন সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে এই কেকে পডকাস্ট এই সিটে। আর যদি চাইছেন কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো রকম প্রমোশনাল কাজ করতে, তার জন্যও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর ডাইরেক্ট দিদির কাছে। কেমন আছো দিদি? খুব ভালো, তুমি কেমন আছো এই বলো? চলছে দিদি, থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। আর আগের পডকাস্টটা তো ডেমোলজি নিয়ে হয়েছিল, তার হুম। মাঝখানে একটু তন্ত্র নিয়ে কথা বলেছিলেন, হুম। ঠিক আছে? তো আজকে আমরা একটু কথা বলবো তন্ত্রর সাথে সাথে ডেমোলজির ব্যাপারটা। হুম। তন্ত্রের একটা হট টপিক বা হট জিনিস হচ্ছে যে বান মারা। তুমি কি বান মারছো এখন, মানে বান মারো ডেমোলজি বা তন্ত্রের দ্বারা? আমি বান মারি না কৌশিক, আমি বান কাটাই। কাটাও? যে কোনো বান আমি কাটিয়ে দিতে পারি। পারি মারতে, বাট আমি মারি না। শুধু একটাই বান মারি, সেটা হচ্ছে সনমোহন বান। তাছাড়া আর কোনো বান আমি মারি না। স্তম্ভন বান মারি, বাট আর কোনো বান আমি মারি না। আহ, আর তুমি যে কোনো বান বলো, হুম। মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, আমি কাটিয়ে দিতে পারবো। আমি কাটিয়েওছি, আমি কাটিয়েওছি। আম, আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমার সাথে। নিশ্চয়ই। ঘরের থেকে স্টার্ট করছি, ঠিক আছে? অবাক হবে শুনলে, আমার হাজবেন্ডের উপরে বান মারা হয়েছিল। তো ফার্স্ট অফ অল তো আমি বুঝতে পারিনি বান মারা হয়েছে। তো আমি তোমাকে আমি আগের পডকাস্টে বলেছিলাম যে আমি চেক করে নিই, আমি হুম ডিভিনেশনে হুম চেক হুম করে নিই। হুম হুম। আমি সেক্ষেত্রে আমার হাজবেন্ডের না অনেকদিন ধরেই প্রবলেম চলছিল, মানে হেলথ রিলেটেড প্রবলেম বেশি চলছিল। তারপরে শরীর শুকিয়ে যাচ্ছিল, ঘুম হচ্ছিল না, রাতের পর রাত সে ঘুমোতো না। আর চোখের নিচে মানে কালি পড়ে যাচ্ছিল, মানে খুব বাজে একটা অবস্থা। তো এবার আমি বুঝতে পারছি না যে এটা প্রবলেমটা কি হচ্ছে। আমি ওকে ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার রিপোর্ট বলছে না রিপোর্টস নর্মাল আছে, একটু সুগার আপ ডাউন করে, ঠিক আছে, বাট এমন কোনো মেজরও না যে এরকম প্রবলেম হবে। তো বুঝতে পারছি না। তো আমি ভাবলাম যে না, আমি একবার ডিভিনেশনে চেক করি। তো তো নিজের থেকেই আমি ডিভিনেশনে চেক করতে বসে দেখি ওর উপরে বান মারা আছে। অ্যান্ড ওয়ান মোর থিং, বান মারা আমার বাড়িতে না একটা তেজপাতা গাছ ছিল। যে কোনো গাছে কিন্তু বান মারা যায়। একটা তেজপাতা গাছ বহু পুরনো ছিল, বহু পুরনো, মানে 20-22 বছর পুরনো তেজপাতা বাপরে, গাছ। এত পুরনো গাছটা? এত পুরনো গাছ। আর গাছে না এত পাতা হতো, মানে আমরা প্রচুর টাকার পাতা আমরা বছরে 2বার করে বিক্রি করতাম। হ্যাঁ। সেই গাছ হঠাৎ করে রাতারাতি মরে গেল। হঠাৎ করে রাতারাতি মরে গেল গাছটা। এবার ওটাও একটা, মানে এই জিনিসটা না ফার্স্ট আমার হাজবেন্ড নোটিস করেছিল যখন ওর হেলথ রিলেটেড প্রবলেম স্টার্ট হলো। আমার হাজবেন্ড ফার্স্ট নোটিস করেছিল। তো নোটিস করার পরে আমাকে বললো। তো তখন আমি বললাম একবার আমি চেক করি। আমি চেক করেছি, দেখি হ্যাঁ ওর উপরে বান মারা আছে। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম এই ব্যাপার। তো দুভাবে করা হয়, আইদার যদি তুমি সামনে থাকো, যেরকম আমার হাজবেন্ড সামনে ছিলেন, তো আমি তাকে সামনে বসিয়ে করেছি। অনেকের ক্ষেত্রে হয় যারা বাইরে থাকে, আসতে পারে না, সেক্ষেত্রে আলাদা প্রসেসে করা হয়। তখন আমার হাজবেন্ডকে আমি বললাম যে এরকম তোমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমি করে দিচ্ছি। তো আমি টোটাল 4টা কাটান করেছিলাম সেক্ষেত্রে। ফার্স্ট কাটান আমি যখন করলাম, যেদিন আমি ফার্স্ট কাটান করলাম, নেক্সট ডেতে আমার হাজবেন্ডের প্রচন্ড ডিসেন্ট্রি স্টার্ট হলো হঠাৎ করে। মানে সে মানে থাকতে পারছে না, এরকম অবস্থা, এত শরীর অসুস্থ হয়ে গেল। হাঁটতে পারছে না, বাজারে গেছে, বাজারে মাথা ঘুরে গেছে, এত স্ট্রং, বাজারে গেছে, বাজারে মাছ কিনতে গেছে, মাথা ঘুরে গেছে। তো আমাকে এসে বলছে সেখানে লোকজন ওকে ধরে বসিয়েছে, জল টল দিয়েছে। তারপর আমি কিন্তু মানা করেছিলাম, আমি কাটান করার পরে আমি সবসময় সবাইকে মানা করি অ্যাটলিস্ট নেক্সট ডেতে বেরোতে না। তো ও বেরিয়েছিল। বেরোনোর পরে এরকম ওর শরীর টরীর খারাপ হয়ে গেছে, তারপরে বাড়িতে এসে দেখি শুয়ে পড়েছে। আমি বললাম কি হলো? বলে আমার শরীর ভীষণ খারাপ করছে, আমার শরীর ভাল লাগছে না, আমি একটু শুয়ে থাকবো। তারপরে যাই হোক, আস্তে আস্তে গিয়ে ঠিক হলো। এটা আমি 4টা কাটান করেছিলাম। 4টা কাটান করানোর পর ওকে আমি প্রোটেকশন দিয়েছিলাম যাতে ফার্দার, দেখো যারা নেগেটিভ ওয়ার্ক করে না তারা করতেই থাকে, কোথাও গিয়ে জেলাস কাজ করে,
যে তারা কারোর ভালো দেখতে পারে না, কেউ ভালো আছে সুখে আছে সেটা তারা দেখতে পারে না। তো তারা কন্টিনিউ করতে থাকে, এইটার জন্য না প্রোটেকশন দরকার। তো তখন আমি ওকে প্রোটেকশন দিলাম, আমি বললাম এটা পড়ে থাকো, যেই করুক যাতে আর ফার্দার না করে। তো পড়লো, পড়ার পর থেকে আহ, ভগবানের কৃপায় আমার গুরুদেবের আশীর্বাদে এখনো অবধি সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। এটা গেল একটা এক্সাম্পল। এরকম আমার প্রচুর এক্সাম্পল আছে। আরেকটা নিজের বাড়ির এক্সাম্পল আমি দিই, সেটা হচ্ছে আমার বাবা। আপনার যে স্বামী যে এখন সুস্থ আছে, হুম। এটার কি বানটা কাটিয়েছিলেন তন্ত্রের দ্বারা? তন্ত্রের দ্বারা, তন্ত্রের দ্বারা কাটিয়েছিলাম। হ্যাঁ, ডেমোনোলজি দিয়েও কাটানো যায়, বাট ডেমোনোলজি দিয়ে শুধু যদি কোনো ওয়েস্টার্ন কাজ করা থাকে সেটাই কাটানো যায়, তন্ত্রকে তন্ত্র দিয়েই কাটাতে হয়। ডেমোনোলজির কোনো ওয়ার্ক থাকলে বা ওয়েস্টার্ন কোনো অকাল্ট কাজ করা হলে, ওয়েস্টার্ন কোনো স্পেল ওয়ার্ক করা হলে সেটা ডেমোনোলজি দিয়ে কাটানো যায়। এবার তন্ত্র হলে সেটা ডেমোনোলজি দিয়ে কাটানো সম্ভব নয়, তন্ত্রকে তন্ত্রই কাটতে পারে। ঠিক আছে, নেক্সট আরেকটা তোমাকে যদি আমি এক্সপিরিয়েন্স বলি, এটাও নিজের ঘরের, সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবার না আমি ভীষণ, মানে আমি খুব ক্লোজ ছিলাম। মানে আমি কখনো যদি ভাবতাম না যে আমার বাবাকে ছাড়া আমাকে থাকতে হবে, মানে আমি, মানে আমার ঘুম উড়ে যেত, এরকম ছিলাম। তো সুস্থ মানুষ বাবার, কিন্তু কোনোদিনও বাবার হার্টের প্রবলেম ছিল না, কোনো সমস্যা ছিল না, সুস্থ মানুষই ছিল। তো আমার বাবা না পুজো পাঠ করতেন আর মেডিসিন সেল করতেন। তো সারাটা জীবন উনি মারা যাওয়ার 1 বছর আগে অবধি পুজো করেই কাটিয়েছেন। তো তারপরে গিয়ে একদিন অমাবস্যা ছিল, আমার মনে আছে। অমাবস্যার রাতে আমার দাদা ছাদের ওপরে পেয়েছে, রাতেও বলবো না, কাজটা করা হয়েছিল অমাবস্যার দিন ভোরবেলায়। আমার দাদা সেটা পেয়েছিল নেক্সট ডে মর্নিং এ, আমাদের তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো বাড়ি দাদা যখন ছাদে গেছে, ছাদে যাওয়ার পরে দেখছে ওখানে লেবু, জবা ফুল আর ধূপকাঠি, সদ্য সদ্য কাজ করে গেছে, মানে ধূপকাঠিটা তখনও জ্বলছে, লাল শালু টালু এসব রাখা। তো ইমিডিয়েট এসে আমাকে ফোন করেছে। আর ও বুঝতে পারেনি ওটাকে না ও ধরে বাড়ির পেছন দিকে ফেলেছিল, ও বুঝতে পারেনি। তো তারপরে এসে আমাকে ফোন করেছে যে এই ব্যাপার কি করবো। আমি বললাম, তুই ওটা ধরলি কেন, ফার্স্ট অফ অল তুই ওটা ধরলি কেন। সেকেন্ড কোশ্চেন আমার ছিল, তুই যখন ধরলি তো ওটা বাড়িতে কেন ফেললি, ওগুলোকে জ্বালিয়ে দিতে হয় অ্যাকচুয়ালি। তো ও বললো আমি বুঝতে পারিনি। তুমি বিশ্বাস করবে না কৌশিক, ওই যে তার 7 দিন পর থেকে আমার বাবা অসুস্থ হওয়া শুরু হলো, উইদিন 6 মান্থস আমার বাবা মারা গেল। আর মারা যাওয়াটাও এতটা প্যাথেটিক, মানে হয়তো যারা না চোখে দেখে না তারা হয়তো এগুলো বিশ্বাস করবে না কতটা কষ্টকর। মানে ডাক্তার দেখে বলছে যে ওনার তো এরকম সিচুয়েশন ছিল না যে উনি চলে যাবে, হঠাৎ করে 3 মাসের মাথায় মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেল। যার হার্টের কোনোদিন কোনো প্রবলেম ছিল না, ব্যাক টু ব্যাক হার্ট অ্যাটাক, পুরো বিছানায়। মানে বাবাকে মারা হয়েছিল, আমি তোমাকে বলছি বানের তো অনেক ভাগ আছে, বাবাকে মারা হয়েছিল অন্ধকার বান, মারান বান, দুটো বান কম্বাইন করে বাবাকে মারা হয়েছিল। তো মানে সে মানুষটা যেটা, যাকে আমরা মানে 1 বছর আগেও দেখে এলাম, বান মারার পরে না সে মানুষটা টোটাল চেঞ্জ হয়ে গেল। মানে ওই যে কষ্টটা, সেদিন আমি ভেবেছিলাম যে বান আমি কোনোদিনও মারবো না, তবে হ্যাঁ মানুষকে কাটিয়ে এখান থেকে আমি বের করব। আমি চাই না আমার বাবাকে আমি যেরকম দেখেছি সেটা আর কারোর সন্তানের তার মা বাবাকে বা তার ক্লোজড কোনো ওয়ানকে দেখতে হোক। সেই দিন থেকে আমি, বাট হ্যাঁ ভালো কাজের জন্য যদি করতে হয় আমি অবশ্যই করব, বাট এগুলো বেসিক্যালি আভিচারিক ক্রিয়া হয়। তো আভিচারিক ক্রিয়াতে মানুষের বেসিক্যালি খারাপই হয়, খুব কম হয় যেটা খুব ভালো করা হয়। মারান বান তো কোনোদিন আমার মনে হয় না, হ্যাঁ ভালোর জন্য মারা হয়। তুমি কারোর সম্পর্ক খারাপ আছে সেটাকে, সেই খারাপ সম্পর্কটাকে ঠিক করার জন্য তুমি মারান বান মারো, কিন্তু কাউকে মারার রাইট কিন্তু তোমার নেই আমার মনে হয়। তুমি যখন তাকে এই পৃথিবীতে প্রাণটা দাওনি, তাকে ভগবান দিয়েছে, তোমার নেওয়ার অধিকার নেই। তো আমি কাটাই, আমি মারি না। তো সেটা বলতে পারো কোথাও আমার বাবাকে দেখেছিলাম তো, তো ওই জিনিসটা আমার মধ্যে এখনো আছে, কারণ নিজের মানুষকে হারানোর যে কষ্ট কতটা সেটা হয়তো সেই সন্তানই বোঝে বা তার ভালোবাসার মানুষরাই বোঝে। আরেকটা কথা, আমি জানি কে মেরেছে, আমি জানি, বাট আমি চাইলেই করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমি করব না। কারণ জানো তো আমার বাবার একটা শিক্ষা ছিল
যে মানুষের ভালো করতে না পারিস, অ্যাটলিস্ট মানুষের খারাপ কখনো করবি না। তো কোথাও গিয়ে ওইখানে আমি আটকে গেছি, ওই জায়গাটাতে আমি আটকে গেছি, বাট আমি জানি কে করেছে। ইভেন যখন করেছিল তখনও আমি জানতাম, কিন্তু তখন না আমি এতটা ডেপথে ছিলাম না, তন্ত্র বলো বা ডেমোনোলজির বলো, এতটা ডেপথে আমি ছিলাম না। হয়তো যদি থাকতাম, আমি হয়তো আজকে আমার বাবাকে এতটা সাফার করতে হতো না, এটা আমার মনে হয়। একটা ইমোশনাল ব্যাপার ছিল এখানে মাঝখানে, আর দুটোই নিজস্ব, একদম। নিজের। আহ, একটা বাবার কাছে একটা মেয়ে অনেক বড় ব্যাপার একটা, ঠিক আছে, এটা সবসময় আমরা দেখেছি। এবং জানি না, আমিও জীবনে যদি বাবা হই তো আমিও চাইবো আমার মেয়ে হোক যেখানে সেই ভালোবাসাটা পাওয়া যায়। যাই হোক, এখান থেকে বেরিয়ে গিয়ে একটা প্রশ্ন থাকবে যে আজকে আমি বুঝবো কি করে আমার বান মারা হয়েছে, এটা যদি ছোট করে একটু বলো দিদি। প্রচুর সিমটমস থাকে, হুম। ঠিক আছে। যেরকম অন্ধকার বান বেসিক্যালি ছেলেদের বেশি হয়, বেশি লাগে, কারণ ছেলেরা যেখানে সেখানে টয়লেট করে। এবার বেসিক্যালি না অন্ধকার বান, প্রেত পিশাচ হুম। এরা আসে। তুমি অনেক সময় কখনো নোটিস করেছো হয়তো, তুমি ঘুমোচ্ছ, তোমার গলাটা না হঠাৎ করে চোকড হয়ে গেল, মনে হচ্ছে কেউ ধরে আছে, বা মনে হচ্ছে তোমার শরীরে কিছু একটা ঢোকার চেষ্টা করছে, তুমি ছটফট ছটফট করছো, হুম, হয়েছে মনে অনেক হয় সময়। অন্ধকার বান। ওটা হচ্ছে অন্ধকার বান, মানে হয়তো তুমি সেই ছেলেটা হয়তো যেখানে টয়লেট করেছে, যে গাছের নিচে বা হোক, সেখানে হয়তো সেই মুহূর্তে কোনো এমন এনার্জি ছিল, সে চলে এসেছে, তখন সে তাকে তাকে হার্ম করার বা তাকে প্রেজেন্স ফিল করানোর চেষ্টা করে। এটা কিন্তু হচ্ছে বান অন্ধকার। তো লোকেরা চালান করে। চালানো করা হয়, আবার অনেক সময় হয়েও যায়। আরেকটা এক্সাম্পল দিই, হয়ে বায়ুবান। যায় কি করে? হয়ে যায়, বলছি তোমাকে, বায়ুবান যেরকম অন্ধকার বান, চালানো তুমি করতে পারো, হ্যাঁ। এমন নয় যে না তুমি চালানো হয় না, চালানো করতে পারো। হুম, হুম। কিন্তু বেসিক্যালি এই জিনিসটা না ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, চালান না করলেও হয়ে যায়, কিন্তু এটা হার্ম করে না। হুম, না। ঠিক আছে, ধরো কেউ কোথাও কোনো জায়গায় টয়লেট করলো, সেখান থেকে তার কিছু হলো, সেটাতে তার হার্ম হবে না। বাট যদি কেউ চালান করে, সেই ক্ষেত্রে তো ইন্টেনশন, আমি তোমাকে আগে বললাম ইন্টেনশন ম্যাটার করে, যে কোনো ক্ষেত্রে ইন্টেনশনটা তোমার ম্যাটার করে। এবার যখন কেউ বান চালান করছে, সে একটা ইন্টেনশন দিয়ে চালান করছে, পার্টিকুলার একটা ইন্টেনশন থাকছে। যে ধরো কেউ মারান বান চালান করছে, তার ইন্টেনশন কি থাকবে, আমি এই পার্সনটার উপরে এই বান চালান করছি, সেই পার্সনটা যাতে মারা যায়, ইন্টেনশন। এবার সেই ইন্টেনশন অ্যাকর্ডিং সেই বান কাজ করবে, ঠিক আছে। সিমিলারলি যদি আমি বলি বায়ুবান, বায়ুবান কম বেশি আমাদের প্রত্যেকেরই লাগে। তো বায়ুবানটা হচ্ছে, ধরো কারোর উপরে বায়ুবান চালান করা হলো, মিডিলে তুমি চলে এলে, বানটা যখন আসে, সেটা তো ধরো কেউ মাঝখানে আসে, তাকে ভেদ করেই তো যাবে, আসছে, তুমি সামনে আছো, সেটা তো তোমাকে ভেদ করে তারপরে যাবে। এইটার ভাবে বায়ুবান লেগে যায়। ধরো বায়ুবান কেউ চালান করলো, আনফর্চুনেটলি তুমি হয়তো সামনে দিয়ে কোথাও যাচ্ছ, হয়তো সেই রাস্তাতেই হয়তো সেই বানটা চালান করা হয়েছে, তোমাকে হয়ে বানটা কিন্তু সেই পার্সনের কাছে যাবে, তার মানে কোথাও গিয়ে কম বেশি তুমিও এফেক্টেড হবে। এই জন্য তুমি দেখবে অনেকে বলে আমার কাজে হঠাৎ করে ব্লকেজেস চলে এসছে, ক্লায়েন্ট পাচ্ছি না, ভালো বিজনেস চলছিল, বিজনেসটা চলছে না, ডাউন হয়ে গেল, বান। আমার মনে হয় আমাদের প্রত্যেকের নাম অন্ধকার বান অ্যান্ড বায়ুবান কাটান, আর ছেলেদের বিশেষ করে অন্ধকার বান বায়ুবান কাটান ভীষণ ইম্পর্টেন্ট। অন্ধকার বান না কাটালেও বায়ুবান কাটান তো একটা অ্যাটলিস্ট ভেরি ইম্পর্টেন্ট। তোমার কাছে এই যে কাটান করানোর জন্য, আম, তাও এটা কি লাইফ টাইম কাটানের এরকম নাকি? লাইফ টাইম কাটান, ঠিক ওকে, আছে। প্রোটেকশনটাও কি? প্রোটেকশনটা ম্যান্ডেটারি, তুমি যদি কাটান করানোর পরে তুমি যদি প্রোটেকশন না নাও, তো হুম, তোমার তো আবার হতে পারে। ঠিক, তো স্বাভাবিক এটা। হ্যাঁ, তো তোমাকে প্রোটেক্টেড থাকতে হবে, যেটা আমরা অরাকে প্রোটেক্টেড রাখা বলি। তোমাকে তোমার অরাকে, তোমার বডিকে প্রোটেক্টেড রাখতে হবে, যাতে সেটা ফার্দার গিয়ে এফেক্ট না করে তোমাকে। হুম। যখন বান নিয়ে কথাই হচ্ছে, আমি তোমার সাথে আরেকটা ছোট্ট করে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমার একটা ক্লায়েন্ট আছে, নাম নিচ্ছি না আমি, খুব ক্লোজ, ও আমার খুব ক্লোজ। ও ও আমার অনেক কাজই করিয়েছে, কারণ ও আমাকে না ভীষণ বিশ্বাস করে, মানে ও যদি বাড়ি থেকে এক পাও বেরোয়, আমাকে আগে ফোন করবে যে ম্যাম আমি এটা করছি, আমি ওটা করছি। তো হঠাৎ করে একদিন রাত্রিবেলায় 2টোর সময় আমাকে ফোন করেছে, ফোন করে কান্নাকাটি। কি হয়েছে, আমার মনে হচ্ছে আমার শরীর থেকে আমার সোলটা বেরিয়ে যাচ্ছে, আর ওরও একটা ব্যাপার আছে, এনার্জি খুব সেন্স করতে পারে ও। আমাকে কান্নাকাটি করে বলছে আমার মনে হচ্ছে আমার শরীর থেকে সোলটা বেরিয়ে যাচ্ছে।
তো আমি বললাম যে কবে থেকে হচ্ছে? বললো ম্যাম এটা অনেকদিন ধরে হচ্ছে, বাট আজকে বেশি হচ্ছে, আমি থাকতে পারছি না। এবার রাত্রি বাজে 2টো, তখন আমি কি করব? আমার কাছে কিছু করার নেই। আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে একটা মন্ত্র পাঠাচ্ছি, তুমি ইউটিউবে ওটা শুনতে থাকো, আশা করি আপাতত রিলিফ পাবে, তারপরে আমি দেখছি। বললো ঠিক আছে। এবার আমি মন্ত্রটা পাঠিয়েছি, তুমি বিশ্বাস করবে না, এত বেশি নেগেটিভিটি ছিল, ও মন্ত্রটা শুনতে পর্যন্ত পারছিল না, ওর শরীর প্রচন্ড কাঁপছিল, গরম লাগছিল, শোনেনি। কিছুক্ষণ পরে আবার ওর মা ফোন করেছে। ওর মা ফোন করে কান্নাকাটি, ম্যাম এই ব্যাপার, আপনি আমার মেয়েকে বাঁচান, আমার মেয়ে কেমন পাগলের মতন করছে, আমার মনে হচ্ছে না আমার মেয়ে বাঁচবে, আপনি আমার মেয়েকে বাঁচান। আমি বললাম যে আন্টি আমাকে অ্যাটলিস্ট আজকে রাতটা কাটতে দিন, আমি কালকেই দেখছি। তো নেক্সট ডে আমি ডিভিনেশনে চেক করলাম, সেম বান মারা। তো আমি বললাম ঠিক আছে, আমি কাজ করব। এবার বেসিক্যালি পার্টিকুলার ডেতে করা হয় রিচুয়ালগুলো, কিন্তু এখন যদি ইমিডিয়েট কিছু থাকে তো আমাদেরকে ইমিডিয়েটই করতে হয়। তো যেহেতু ওটা খুব মেজর কেস ছিল, তো আমি বললাম ঠিক আছে আমি করছি। তো আমি স্টার্ট করি। অ্যান্ড কে মেরেছিল আমি সেটাও বলতে পারি, তার পিসি। তার পিসি। তো আমি বললাম ঠিক আছে আমি স্টার্ট করছি। আমি স্টার্ট করলাম। আমি মনে আছে রাত্রি 9:30টায় আমি যজ্ঞ করা স্টার্ট করি। 9:30 থেকে আমি যতক্ষণ যজ্ঞ করেছি কনস্ট্যান্ট ও বমি করেছে, কনস্ট্যান্ট বমি করে গেছে। তো এবার আমি যখন যজ্ঞ করি আমার ফোন টোন সব সাইলেন্ট থাকে, 1-1.5 ঘন্টা প্রসেস লাগে। তো ওই ওই টাইম পিরিয়ডটা না পুরো বমি করেছে। তারপরে আমি যখন যজ্ঞ করে উঠেছি, সব কমপ্লিট করে উঠেছি, তখন আমি দেখছি যে আমার ফোনে 15-20টা মিস কল। তো আমি ভাবছি যে এরকম এত ইমার্জেন্সি কেন, আমি ফোন করেছি। তখন ফোন করার পরে ওর মা বলছে ম্যাম এরকমও কন্টিনিউ বমি করে যাচ্ছে 9:30 থেকে। তাই আমি ভাবলাম আমি তো 9:30টার সময় কাজে বসেছি। আমি বললাম যে খুব কি শরীর অসুস্থ? বললো হ্যাঁ এখন ওর খুব শরীর অসুস্থ করছে, মাথা ঘুরছে, ও কিছু খেতে মানে জল খাচ্ছে, জলও বেরিয়ে যাচ্ছে। তাহলে তুমি ভাবো কতটা নেগেটিভিটি ভেতরে ছিল। বেসিক্যালি কি হয়, যখন কেউ কোনো কিছু কাটান করা হয় না, তখন নেগেটিভিটি গুলো আয়দার জ্বর হবে, না হয় বমি হবে, না হয় পেট খারাপ হবে, এগুলো এইভাবে বেরোয় শরীর থেকে। ওর বমি হচ্ছিল। তারপরে গিয়ে আমি বললাম যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে পরে আপনি মেডিসিন একটা দিয়ে দিন। তো মেডিসিন খেলো। খাওয়ার পরে পরের দিন থেকে সেই মাস সুস্থ একদম। তাও আমি 4টা করেছি, কারণ কি 4টা না করলে পুরোটা কাটে না, হয়তো কিছুটা রিলিফ পাবে, কিছুদিন পরে আবার হবে। তারপর থেকে আমি আরো 3টা কাটান করেছিলাম, তারপরে প্রোটেকশন দিয়েছিলাম। সেই মেয়ে এখনো অবধি একদম সুস্থ। যে মেয়ে একদম রোগা হয়ে গেছিল আমাকে ফটো পাঠিয়েছিল, কাটান ওই বান কাটান করার 15 দিন পরের ফটো আমাকে পাঠিয়ে বলছে ম্যাম আমার এখন ড্রেস টাইট হচ্ছে, আমি সারাদিন খাচ্ছি। যে মেয়ে পুরো খাওয়া বন্ধ করে দিয়েছিল, বলে আমি এখন সারাদিন খাচ্ছি। তো খুব বাজে ভাবে না এই সমস্ত জিনিস আমাদের শরীরকে এফেক্ট করে। প্রচুর সিমটমস আছে, তুমি বুঝতে পারবে। তোমার অনেকের দেখবে খালি কাঁদতে ইচ্ছা করবে, ছোট ছোট বিষয়ে খালি কান্না পাবে। তারপরে একা থাকতে ইচ্ছে করবে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না, অন্ধকারে থাকতে ইচ্ছে করবে। তারপরে তোমার ঘুম হবে না রাতে, পেটের প্রবলেম হবে। সব থেকে মেন তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্লকেজ। এমন ভাবে ব্লক করে দেবে, এমন ভাবে ডাউন করে দেবে যে হাজার চেষ্টা করে উঠতে পারবে না। আর সবাই বলে যে অনেকের কাজ করে না রেমেডি, কেন জানো? কারণ যখন তোমার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি থাকবে, তুমি হাজার ভালো কাজ করো সেটা কাজ হবে না। কেন হবে না? তোমাকে আমি একটা যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা খুব সুন্দর তুমি এক্সপেন্সিভ তুমি একটা শোপিস এনেছো, এমন তুমি ঘরে রাখছো যে ঘরটাতে ধুলো বালি ঝুল ভর্তি, সেইখানে যদি তুমি শোপিসটা রাখো, সেই শোপিসটা কি সেই রুমটার শোভা বাড়াবে বা ভালো লাগবে দেখতে? লাগবে না। তোমাকে রুমটা ক্লিন করবে, পরিষ্কার করবে, তারপরে যদি তুমি শোপিসটা রাখো, তার মানে কি সেটা তোমার দেখতে ভালো লাগবে? সেম জিনিস, নেগেটিভ এনার্জি তখন তোমার শরীরে থাকবে, তোমার অরার মধ্যে নেগেটিভিটিটা থাকবে। তো অরার নেগেটিভিটিটাকে কাটিয়ে যখন আমি রেমেডি করব সেটা ইমিডিয়েট কাজ করবে। আর যদি নেগেটিভিটি না কাটিয়ে কেউ কাজ করে, সেই রেমেডি কাজ করে না। এই জন্য অনেকে বলে দেখবে আমি এত কিছু করিয়েছি কিন্তু আমার কাজ হয়নি। কেন হয়নি? আসল জায়গাটাতেই তো ধরতে পারিনি যে প্রবলেমটা কোথায়। আসল জায়গাটা ধরতে হবে। দিদি, তুমি যে কথাগুলো বললে এতক্ষণ ধরে বান মারার, পুরোটাই তুমি তন্ত্রের দ্বারা করেছো। পুরোটা তন্ত্র দিয়ে লাস্টের করা। যে কাজটা করলো সেটা কি ডেমোনোলজি, নাকি সেটাও না, তন্ত্রের? সেটাও তন্ত্র। ওই যে বললাম তন্ত্রকে দিয়ে তন্ত্রকে কাটতে হয়। ঠিক। আর একটা জিনিস হচ্ছে, তুমি যখন কাজ করো, এখানে অনেক তান্ত্রিকরা বলেছেন যে এটা রিটার্ন যায় আবার যিনি হুম করেছেন। হুম তোমার ক্ষেত্রেও কি সেটা হয়? রিটার্ন যায়।
রিটার্ন দেওয়ার প্রসেস আছে। যদি তুমি না চাও যাবে না, হুম কিন্তু তুমি যদি যাও যে জানে যে করেছে তার মধ্যে তার দিকে রিটার্ন যাক, সেটার একটা প্রসেস আছে। হুম সেটা করলে ইমিডিয়েট রিটার্ন হয়ে যাবে, যে করেছে তার মধ্যে চলে যাবে। যে ইন্টেনশনালি বলেছে। যে ইন্টেনশন নিয়ে বলুক তার কাছে চলে যাবে। ইভেন কেউ যদি কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক করে, কাটান করার পর একটা রেমেডি আছে, প্রসেস আছে। সেই প্রসেসটা করলে যতটা নেগেটিভিটি ওর উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে না, তার 10x এফেক্ট ওর উপরে হবে যে করেছে। আর এটা ইমিডিয়েট হয়। বাট এগুলো সব আলাদা আলাদা প্রসেস আছে। লোকেরা তো বিজনেসেও বান মারে, হ্যাঁ, বিজনেস আটকে রাখে। যেটা Business ফাইন্যান্সিয়াল আটকে রাখে। ক্রাইসিস হ্যাঁ, দেখা যায়। পুরোপুরি একদম। আমারই ক্লায়েন্ট আছে এরকম। মানে ভাই বোনের দুজনের, মানে দুই দুই ভাই, হুম। দুজনের হচ্ছে পাশাপাশি হোটেলের বিজনেস ছিল, ঠিক আছে? তো খুব রমরমা চলতো। প্রথমে দুই ভাই একসাথেই বিজনেসটা করতো। তারপরে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে যে ভাই, বড় ভাই ছোট ভাই, তো আমার কাছে ছোট ভাই এসেছিল। বড় ভাইয়ের বিজনেসটা পাশাপাশি দোকান, ভীষণ ভালো চলা শুরু হলো। ছোট ভাইয়ের যত ক্লায়েন্টস ছিল সমস্ত ক্লায়েন্টস বড় ভাইয়ের ওখানে চলে গেল। আর ছোট ভাইয়ের বিজনেস পুরো ডাউন। এত এত বছরের বিজনেস, সব থেকে পুরনো বিজনেস, ওই ওই এরিয়ার পুরনো হোটেল, ডাউন। তো আমার কাছে এসেছে, আমি প্রথমে একবার এসেছে, আমি দেখে বলেছিলাম যে ব্ল্যাক ম্যাজিক আছে, মানে বিজনেস আটকে রাখা হয়েছে। তো ওরা তখন হয়তো গা করেনি, বা যাই হোক, আমার মনে একটা ডিভাইন টাইম থাকে সবকিছুর। তারপরে 3 মাস পরে এসেছে, 3 মাস পরে এসে আমাকে বলছে যে বিজনেস আরো ডাউন হয়ে গেছে, আমার মানে এখন সংসার চালানোই প্রবলেম, আমি এখন কি করব। তখন আমি বলেছি যে ঠিক আছে, আমি বাঁধিয়ে দিচ্ছি, রিমুভ করে আমি বাঁধিয়ে দিচ্ছি। বললো ঠিক আছে। বাঁধিয়ে দিয়েছি। বাঁধিয়ে দেওয়ার পরে 1 মাস পরে এসে আমি জিজ্ঞাসা যখন করেছি, আবার এসেছিল 1 মাস পরে, যখন জিজ্ঞাসা করেছে তখন বলছে না, এখন বিজনেস হচ্ছে, ক্লায়েন্টস আসছে, পুরনো ক্লায়েন্টস যারা ছিল তারা আবার ঘুরে আমার দোকানেই আসছে, দাদার দোকানে আর যাচ্ছে না, রিভার্স করা আছে। তুমি দেখতে পেয়েছো কে করেছে? হ্যাঁ, আমি ওনাকে বলেও দিয়েছি। ইভেন ওনারা প্রুফও পেয়েছেন। ওনারা প্রুফও পেয়েছেন যে হ্যাঁ, পরে উনি নিজেই বলছেন যে হ্যাঁ, উনি করেছেন। দিদি, এই ডেমোলজিতে একটা বিষয় আছে, যেটা হচ্ছে তোমার বিউটি। এবং অনেকে বলে, এবং অনেকে আমি শুনেছি, যে যিনি রেখা অ্যাক্ট্রেস আছেন আমাদের হিন্দি, যাদের আমরা দেখতে পাই অনেকভাবে, তার বিউটিতে নাকি তার পেছনে ডেমোলজি কাজ করেছে, এবং অনেকে করে নাকি। হুম, আমি নাম নিতে পারবো না তাদের নামটা, কারণ তারা এখনো কাজ করছেন। তো এটা কি সত্যি? একদমই সত্যি। প্যাক্ট থাকে। কি এদের থাকে? প্যাক্ট বানানো থাকে, মানে এক ডিল যেটাকে বলে, হুম ডিল থাকে, হুম গিভ অ্যান্ড টেক পলিসি। যে তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে তার পরিবর্তে এটা দেবো। সো কিছু ডিমেন্স আছে যারা না ইউথকে হোল্ড করে দেয়। এজ তুমি বুঝতে পারবে না তার। তোমার স্কিন ভীষণ গ্লো করবে। বেসিক্যালি তাদেরকে গ্ল্যামার ম্যাজিকে ইউজ করা হয়, গ্ল্যামার ম্যাজিকে। আর বেশিরভাগ হলিউড, বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এটা ইউজ করে, এটা করে। কারণ তুমি তার না তো এজ বুঝতে পারবে। তুমি ধরো কেউ খুব ডার্ক কমপ্লেকশনের, সে যদি ডেমোনোলজি করে, তার কমপ্লেকশন কিছুটা হলেও স্কিন টোনের মধ্যে চেঞ্জেস আসবে, গ্ল্যামার বেড়ে যাবে। গ্ল্যামার মানে কিন্তু এমন না যে তোমার সৌন্দর্য, উপরে সৌন্দর্য না। গ্ল্যামার মানে কি বলতো, ধরো তুমি কোনো একটা রুমে গেছো, তোমার পার্সোনালিটি এমন থাকলো বা তোমার অরা এমন থাকলো, অটোমেটিক্যালি লোক তোমাকে নোটিস করবে। তুমি দেখো মালাইকা অরোরাকে, সে কি, আমি বলবো না সে খারাপ, বাট যদি তুমি কম্পেয়ার করো আদার অ্যাক্ট্রেসের থেকে, তাহলে পরে তুমি দেখবে মালাইকা অরোরা এখন অব্দি কতটা গ্ল্যামারাস, ইয়াং মনে হয়। ইয়াং। তার যে এত এজ, এত বড় ছেলে, তুমি তাকে দেখে বুঝবে যে তার এত বড় অসম্ভব। টেকনোলজি প্যাক্ট। শিওর? 100%। আমি এরকম অনেক নাম বলতে পারি, বলিউডের বড় বড় কোম্পানি যাদের সাথে প্যাক্ট আছে। লরিয়াল প্যাক্ট আছে, আরো আমি নাম বলছি না। তো এদের প্যাক্ট থাকে, ঠিক আছে। এরা না বিজনেস গ্রো করার জন্য, যেরকম লরিয়ালের কথা যদি আমি, বিজনেস গ্রো করার জন্য প্যাক্ট করেছে, এরকম অনেক প্রচুর নাম বলে তুমি এখনই মাথা তোমার ঘুরবে যে এরাও করে। বাট হ্যাঁ, করে ঠিকই, কিন্তু এতটাই সমস্যা যে কেউ বলে না, কেউ বলে না। তো রেখার ব্যাপারটা সবাই জানে, কারণ রেখা মানে বলিউডের মধ্যে এখনো অব্দি যদি বলা যায় যে সব থেকে বেশি গ্ল্যামারাস, সেটা হচ্ছে রেখা। তো তার বিউটির পিছনের
এইটাই হচ্ছে মেইন রিজন। ডেমোনোলজির এরকম অনেক ছোট ছোট টিপস থাকে যেটা ইউজ করা যায় নিজের রেগুলার বেসিসে, কেউ যারা সর্সারার এটা হয় তো তারা করে। অ্যাক্ট্রেসের উপর হলো, অ্যাক্টররাও আছে হ্যাঁ, যেমন সলমান খান। সালমান খান করেন, আমি তোমাকে বললাম যে এমন কিছু আছে, শাহরুখ খান না? সে টপিকটা না হয় অন্য কোনো সময় ওকে ওকে। আমি তোমাকে অফ ক্যামেরায় বলবো ব্র্যান্ডের নাম। তো আমি তোমাকে প্রুফও দিয়ে দেবো, তোমাকে আমি প্রুফও দিয়ে দেবো। তো বাট এরা নাম নিতে পারে না, সমস্যাটা হচ্ছে এটা। করবে তারা এদের সাথে প্যাক্ট নিয়ে, ডিল নিয়ে কাজ, বাট তারা নাম নেয় না। বাট আমরা তারা হানি সিংকে যদি দেখে থাকি, হানি সিং একটা সময় বলেছিল যে আমি এরকম স্যাটেনিক একটা চার্চে গেছিলাম। সত্যি কি এরকম হয়? দিলজিৎ দোসাঞ্জ দিলজিৎ দোসাঞ্জ, হ্যাঁ। সব প্যাক্ট নেওয়া। কিভাবে নেম ফেম এত আসে ঝট করে, কিভাবে রাতারাতি এত ফেমাস হয়ে যায়? কখনো ভেবে দেখেছো? আমরা অনেক কিছু ভাবি না হয়তো ডিপলি, হুম। যদি কখনো ডিপলি ভাবো তখন তুমি এটার পেছনে বুঝতে পারবে। আমি তোমাকে বললাম না, বলিউড বলো হলিউড বলো, সব এরকম প্যাক্ট নেওয়া থাকে, ডিল থাকে তাদের। হলিউডে অনেকে সোল সেল করে, অ্যান্ড হলিউডে করে? হলিউডে সোল সেলিং করে দেয়। আর বলিউডের এদের ডিল থাকে। মেডিউসা বিয়ার নাম শুনেছো? মেডিউসা বিয়ার, মেডিউসা নাম শুনেছি। মেডিউসা বিয়ার শোনোনি? যেটা না। অ্যালকোহলের মেডিউসা বিয়ার, তুমি সার্চ করবে নেটে পেয়ে যাবে। হ্যাঁ, মেডিউসা বিয়ার নাম মেডিউসা শুনেছি। বিয়ার, মেডিউসার সাথে প্যাক্ট নেওয়া হ্যাঁ, তো মানে মেডিউসা তো একটা মানে গড একটা। এন্টিটি। গর্গন, গর্গন কুইন মেডিউসা, মাদার মেডিউসা। তো তার সাথে প্যাক্ট নেওয়া থাকে, ডিল করা থাকে। অ্যান্ড মেডিউসা বিয়ার ডিল করা, নাম দিয়ে করা। ভার্সাচে, হ্যাঁ। ভার্সাচে তুমি দেখবে যদি লোগোটা দেখো, ওদের লোগো চেঞ্জ হয় এভরি ইয়ার, লোগো চেঞ্জ হতে থাকে। তুমি ওদের লোগোটা দেখবে, কিছু কখনো কোনো কোনো ক্ষেত্রে তুমি দেখবে মাদার মেডিউসার লোগো দেওয়া থাকে। ডিল নেওয়া, তুমি দেখ, নাথিং বাট ট্র্যাপ। ভার্সাচে তুমি মাদার মেডিউসার ডিল নেওয়াটা একটা কাইন্ড অফ ট্র্যাপ। তুমি ভার্সাচের যদি একটা সানগ্লাস নাও, হুম। তুমি দেখবে তোমার ব্যাক টু ব্যাক খালি মনে হবে আমি ভার্সাচেরই এটা নিই, ব্যাগ নিই, জুতো নিই, আম, ঘড়ি নিই, ব্যাগ তোমার মনে হবে। দ্যাট মিনস ডিল পাওয়ার। লোগো, মাদার মেডিউসার লোগো, ওটা ডিলে থাকলে পরে ওটা করে। ও তেরি। এরকম প্রচুর আছে, আমি প্রচুর। যদি ধরো চাই তোমার কাছে, আমি বললাম যে দিদি হুম আমি এরকম এরকম সোসাইটির সাথে আমি যুক্ত হতে চাই হুম এবং আমি নেম ফেম গেইন করতে চাই, হুম পারবো? পারবে, বাট আমাদের কভার না স্যাতানিজমের সাথে ডিল করে না, লুসিফারিয়ানের সাথে ডিল করে। সো আমাদের কভারে সোল সেলিং হয় না। আর বাদ বাকি সব হয়? বাদ বাকি সব হয়, সোল সেলিং হয় না। লুসিফারিয়ানে সোল সেলিং হয় না। তো যখন ধরো না ওখানে সোল সেলিং হচ্ছে, এর সাথে সাথে তো আমাকে পপুলারিটিও দিচ্ছে। তা তোমাদের সাথে যদি আমি যুক্ত হই তাহলে আমি কি পপুলার হব? হুম, সেটার একদম হবে। পদ্ধতিটা কি তুমি অন ক্যামেরা বলবে না অফ ক্যামেরা ডিসকাস আমি করবে? কখনোই সেটা বলতে পারবো না, কারণ সেটা হাই প্রিস্ট ছাড়া বলা সম্ভব না। এটা ভীষণ ডেপথ নলেজ, ওপর ওপর দেওয়ার নলেজ না। তুমি যখন আমাদের যখন অফলাইন, যখন আমাদের ইন্টারভিউ হয়, হুম। ক্লাসে সিলেকশনের আগে আমাদের ইন্টারভিউ হয়। ইন্টারভিউ দেওয়ার পরে আমাদের হাই প্রিস্ট সিলেক্ট করে, প্রচুর ইন্টারভিউ দেয়, তার মধ্যে প্রচুর রিজেক্ট হয়ে যায়, উনি সবাইকে নেন না। তো ইন্টারভিউ দেওয়ার পরে যখন সিলেকশন হয়, আমাদের সেটা অফলাইনের ক্লাস থাকে। অ্যান্ড সেই অফলাইনের ক্লাসে 5 দিনের ক্লাস থেকে আমাদের 11-12 ঘন্টার ক্লাস। 5 দিন, প্রত্যেকদিন 11-12 ঘন্টা করে আমাদের টানা ক্লাস হয়। ওখানেই লাঞ্চ করতে হয়, ওই টয়লেটের জন্য 2 মিনিট 3 মিনিট একটু গ্যাপ দিল, ব্রেক দিল, বাকি টাইম শুধু ক্লাস। ওইখানে গিয়ে স্যার যে নলেজটা শেয়ার করে না, সেটা প্রাইসলেস। মানে সেগুলো আমাদের বাইরে রিভিল করা মানা, সেটা যারা কভেন মেম্বার আছে তারাই জানে। অ্যান্ড সেই নলেজটা যারা পাবে না, তারা এই যে ডেমোনোলজি নিয়ে যে বলে, নেগেটিভ কথা বলে বা ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক নিয়ে বলে, তারা তখন এই কথাগুলো বলতে পারবে না। পুরো কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে। আমরা এতদিন ধরে আমাদের সাবকনসিয়াস যেই জিনিসটা আমাদেরকে বসানো হয়েছে, ছোট থেকে আমাদেরকে যে জিনিসটা বোঝানো হয়েছে, তোমার পুরো কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে। তুমি অ্যাকচুয়ালি রিয়েলিটি দেখতে পারবে যে এটা রিয়েলিটি। তখন তোমার মনে হবে যে না, এটাই পজিটিভ জিনিস, এটাই পজিটিভ। তো এইভাবে কাজ করে। ইভেন তন্ত্রতেও তুমি যদি বিউটির কথা বলো, তন্ত্রতেও বিউটি রিলেটেড অনেক জিনিস আছে।
কিন্তু তন্ত্রের উপর বিউটি রিলেটেড কাজটা না সেরকমভাবে সাকসেসফুল হয় না। কে বলেছে? করতে পারে না তাই হয় না। আমার ক্লায়েন্টের রিভিউ যদি তুমি কখনো চেক করো বা ক্লায়েন্টের দেখো, উইদিন 7 days রেজাল্ট আসে। যাদের পিগমেন্টেড স্কিন থাকে, তোমার স্পট থাকে স্কিনে, অনেকের থাকে পিম্পলসের প্রবলেম, অ্যাকনে রিলেটেড প্রবলেম, উইদিন 7 days আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, যদি তুমি প্রপার ওয়েতে ইউজ করো 100% কাজ হবে। ব্রাইট কমপ্লেকশন আসে তোমার, মানে 7 days-এর মধ্যে তুমি 100% তোমার লুকসের জন্য কনফিডেন্ট পাবে। কাজল আছে, মোহিনী কাজল, বশীকরণ, কিচ্ছু করতে হবে না। তুমি ধরো তোমার অফিসে যাচ্ছ, তোমার বসকে দিয়ে কোনো কাজ করাতে হবে, ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট কাজলটা অ্যাপ্লাই করে এটা তুমি মেয়েদের বলছো, ছেলেদের ধরো, ছেলেরাও সে কাজল ইউজ করতে পারে। ছেলেরা কি বাজে কাজল লাগে। চোখে ইউজ করবে না ছেলেরা, সেটার প্রসেস আছে। ছেলেরা কি আর চোখে কাজল ইউজ করবে? নো। আর কাজল এমন না তোমাকে ডিপ করে লাগাতে হবে, জাস্ট একটা পিঞ্চ জাস্ট লাগিয়ে দিলে হয়ে গেল। তন্ত্র যদি কেউ অথেন্টিক করতে পারে, তোমাকে আমি আবারও বলছি, তন্ত্রের ওপরে কিছু নেই। হায়ার হায়ার হচ্ছে তন্ত্র, বাট অথেন্টিক শিখতে হবে। আর হ্যাঁ, ডেমোনোলজি ফাস্ট রেজাল্ট দেয়, তন্ত্র লেটে রেজাল্ট দেয়, বাট লং লাস্টিং রেজাল্ট দেয়। আমি এটা এর আগের পডকাস্টেও আমি এই কথাটা বলেছিলাম, আমি আজকেও এই পডকাস্টটা আজকেও আমি বলবো যে ডেমোনোলজি কেউ যদি ফাস্ট রেজাল্ট চাও, যে আমার এত টাকা ইমিডিয়েট লাগবে, আমার ইমিডিয়েট রিকনসিলিয়েশন লাগবে, আমার ইমিডিয়েট ব্লকেজ রিমুভাল লাগবে, ডেমোনোলজি। যদি তুমি পেশেন্স রাখতে পারো তাহলে তন্ত্র। আমাদের তন্ত্রে একটা বিষয় থাকে যেটা হচ্ছে যে আগের পডকাস্টে আমার কথা বলছিলাম বশীকরণ, হুম এই পডকাস্টের শুরুতে কথা বললাম বান মারা। হুম এবার আমি একটা কথা বলি, আমরা আগের বারে পরকীয়া থেকে তুমি অনেক কাজ করো না বা এরকম কাজ হয়ও না, তুমি হুম সেটা দেখে নাও তুমি হুম আগে। হুম কয়েকটা আছে উচাটন, হুম বিদ্বেষণ, হুম আর একটা হচ্ছে মারণ। তুমি বলেছো মারণের ব্যাপারটা আগে হুম থেকে। দিদি, আহ, এই তিনটে কাজ তুমি দেখে করো, হুম কিন্তু এর মধ্যে সব থেকে আমার মনে হয় খারাপ যেটা বিদ্বেষণ, ছাড়াছাড়ি। মারণ না, সব থেকে মারণটা তুমি খারাপ। বলেছো, কিন্তু আমার মনে হয় সব থেকে কষ্টকর, মানে মারণ তো মারা গেল, শেষ হয়ে গেল। দেখো, বিদ্বেষণ সবসময় তো খারাপ না। ধরো কোনো কেউ নেগেটিভ টক্সিক কোনো রিলেশনশিপে আছে, সেটা যদি কেউ বিদ্বেষণ করে, ধরো সে ছাড়বে না। ধরো তোমারই কোনো ফ্রেন্ড, হুম। সে ম্যারিড, এবার সে চাইছে ডিভোর্স, তার ওয়াইফ কিছুতেই ডিভোর্স দেবে না তাকে, না, ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি কেউ করে, তাহলে খারাপ কোথায় হলো? ছেলেটার জন্য তো খারাপ হচ্ছে। ছেলেটার জন্য কেন খারাপ হচ্ছে? ছেলেটা তো চাইছে ডিভোর্স, ও বাট ছেলেটা চাইছে জীবন, ছেলেটা হ্যাঁ, ধরো বা ধরো ছেলেটা মেয়েটা চাই, ডিভোর্স মেয়েটার জন্য চাইছে, খারাপ, মেয়েটা দেবে না, মেয়েটার মেয়েটা জন্য খারাপ। দিতে চাইছে না, খারাপ কোথায়? মেয়েটা টক্সিক দেখেই না প্রবলেম। ওই যে বললাম, ডিভিনেশন, সেই সময় আমাদের ডিভিনেশন হেল্প করে, যে অ্যাকচুয়াল প্রবলেমটা কার, ছেলেটা দোষী না মেয়েটা দোষী। যদি তুমি দেখো যে মেয়েটা দোষী, তাহলে পরে তুমি করে দাও, ছেলেটা রিলিফ পেয়ে যাবে, ও আরেকটা বিয়ে করতে পারবে, ও চাইলে আবার নতুন করে সংসার সাজাতে পারবে। তো যদি এবার না করো, এবার তুমি যদি ওটাকে ফেলে রাখো, তাহলে হতে পারে সেটা যেটা তুমি তন্ত্রের দ্বারা 1 বছরে তোমার হয়ে যাবে, সেটা হয়তো 10 বছর 12 বছর লেগে গেল, হলো না। তো এই জন্য ডিভিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এসব কাজের ক্ষেত্রে আমার মনে হয় ডিভিনেশন জানাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অ্যাটলিস্ট তুমি ঠিক ভুলটা বিচার করতে পারবে। দিদি, আজকালকার দিনে একটা খুব মেন টপিক, এবং অনেক ইয়াং জেনারেশন এটার উপর সাফার করে, এবং মানুষ যখন একটু ধাক্কা খায় বা একটু শক হয়, যখন তারা সার্ভাইভ করে গেল, তারপর একটা রোগ হয় যেটা হচ্ছে ডিপ্রেশন। এবং এই ডিপ্রেশন থেকে সহজে লোকে বেরোতে পারে না, এর জন্য সব রকম রোগও ধরে নেয়, তুমি জানো এটা। হুম। এবং আমি ওভার দ্য ফোন যখন কথা বলছিলাম, তখন তুমি বলছো যে ডিপ্রেশনও নাকি তোমার এই তন্ত্র এবং ডেমোনোলজির দ্বারা ঠিক করা যায়। তো তুমি যদি একটু রাখো। দেখো, ডিপ্রেশন অনেক রিজনের জন্য হয়। বেশিরভাগ ক্ষেত্রে আজকালকার দিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেল, সেটা একটা ডিপ্রেশন। আরেকটা যেটা আমি আমার এত বছরের প্রফেশনে দেখে এসেছি, সেটা হচ্ছে বিজনেস হঠাৎ রানিং বিজনেস ডাউন হয়ে গেল, সেটা একটা ডিপ্রেশনের কারণ। তো দেখো, ডিপ্রেশন তো প্রথমত তো আমি এর আগে বান মারার যে বিষয়ে আমি কথা বললাম, তখন আমি বলেছিলাম যে ডিপ্রেশন কিন্তু বান মারলেও হয়, সেটাও হয়। এবার আমাকে না আগে দেখে বের করতে হবে ডিপ্রেশনটা
অ্যাকচুয়ালি কি মানে এটা কি মেন্টাল কোনো প্রবলেম হচ্ছে নাকি তার উপরে কিছু করা রয়েছে? যদি কিছু করা থাকে সেটা তো হয়েই যায়, বেরিয়ে যায়। আর যদি ধরো মেন্টাল কোনো প্রবলেম হলো, সেই ক্ষেত্রে হিলিং ফার্স্ট। সেন্ট ডিমফিয়ানা হিলিং আছে, ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। সেন্ট ডিমফিয়ানা হিলিংস আছে। দেন তোমার ডিমোনোলজি দিয়ে হিলিং আছে, বাট ডিমোনোলজি দিয়ে হিলিং এর ক্ষেত্রে না, ডিপ্রেশনটা এক্স্যাক্টলি তোমার কেন হচ্ছে তোমাকে পুরোটা আমাকে বলতে হবে, তবে গিয়েই আমি ডিমোনোলজির ক্ষেত্রে কাজ করতে পারবো। আর ইনস্ট্যান্ট রিলিফ দেয়, ইনস্ট্যান্ট। মানে ডেমোনোলজিতে না হিলিং, যে কোনো হিলিং, ডিপ্রেশনটাও কাইন্ড অফ হিলিং, হিলিং ইনস্ট্যান্ট কাজ দেয়। তো আম, তোমাকে যদি তুমি যদি আমাকে বলো যে তোমার এক্স্যাক্ট কি কারণে ডিপ্রেশন হচ্ছে, বা রিসেন্ট এমন কি ঘটনা ঘটেছে যেটার জন্য তুমি এত বেশি ওভার থিঙ্ক করছো, স্ট্রেস নিচ্ছ, তাহলে পরে আমি করে দিতে পারবো এটা। আহ, আমি করেছি এরকম, আমি হিলিং করেছি যে ঘুম হচ্ছে না রাতে, ওভার থিঙ্ক করছে এত বেশি যে সে রাতের পর রাত সে ঘুমোতে পারছে না। তো ফোন করেছিল আমাকে। তো আমি জাস্ট এক রাত্রি কাজ করেছিলাম। যেদিন আমাকে ফোন করেছিল আমি বললাম, ম্যাম এরকম প্রবলেম হচ্ছে, আমি একদম ঘুমোতে পারছি না, কিছু আপনি করে দিন যাতে আমার অ্যাটলিস্ট ঘুমটা হয়। আমি বললাম ঠিক আছে। আমি সেই দিন রাত্রিবেলায় বসে আমি হিলিং করেছিলাম। অ্যান্ড নেক্সট ডেতে আমাকে রিভিউ দিচ্ছে যে আমি 12টা, সোয়া 12টা নাগাদ হিলিং করেছিলাম, কারণ আমি বাইরে গেছিলাম, আমি এসে হিলিংয়ে বসেছিলাম। আমাকে নেক্সট ডেতে আমাকে রিভিউ দিচ্ছে যে ম্যাম আমি কালকে রাত্রি 1টার সময় ঘুমিয়েছি, আজকে সকাল 9টার সময় আমার ঘুম ভেঙেছে। ওই যে ঘুমিয়েছি, মাঝখানে কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না, মনে হলো বহু বছর পরে আমি এত সুন্দর ঘুমালাম। তো এইভাবেও কাজ হয়। বাট হ্যাঁ, আমাকে ও যেরকম বলেছিল ওর অ্যাকচুয়ালি প্রবলেমটা কেন, কেন ওর ঘুম হচ্ছে না, বা আমরা অনেক সময় না ওভার থিঙ্ক কেন হচ্ছে আমরা বুঝতে পারি না। তুমি দেখবে অনেকে জিজ্ঞাসা করবে কি নিয়ে ভাবছো, বলবে, না আমি তো বুঝতে পারি না, আমি তো কিছু নিয়ে চিন্তা করছি না। বাট কোথাও গিয়ে তোমার সাবকনশিয়াস মাইন্ডে জিনিসটা থাকে, তুমি হয়তো সেটাকে বুঝতে চাও না বা বুঝতে পারো না। অনেকে বুঝতে চায় না, অনেকে বুঝতে ভাবে আমি জিনিসটাকে ইগনোর করব, বাট ইগনোর করব ভাবলেই তো সেটা ইগনোর হয় না, তোমার তো সাবকনশিয়াসে বসে রয়েছে সেই জিনিসটা। সো ডিমোনোলজি বলো বা সেন্ট ডিমফিয়ানা বলো, সেন্ট ডিমফিয়ানাও ভীষণ পাওয়ারফুল। ওটা 9 ডেজের টানা হিলিং চলে, 9 ডেজের টানা হিলিং চলে। তোমার পাস্টের, ধরো ব্রেকআপ হলো, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার ব্রেকআপ হলো, সেন্ট ডিমফিয়ানা হিলিং যদি আমি করি, তুমি তোমার গার্লফ্রেন্ডের নাম পর্যন্ত ভুলে যাবে। তোমার মানে নাম যে কি ছিল, তোমাকে যদি 1 বছর পরে জিজ্ঞাসা করো, তুমি হয়তো রিকল করবে যে কি যেন নাম ছিল, কি যেন নাম ছিল, পুরোপুরি ভুলিয়ে দেবে। সেন্ট ডিমফিয়ানা ভীষণ পাওয়ারফুল। আর ডেমোনোলজি দিয়ে ইনস্ট্যান্ট রিলিফ হয়ে যাবে। ইভেন যদি আমি হিলিং এর কথায় আসি, ডিপ্রেশন বাদে যদি হিলিং এর কথা, ধরো তোমার ব্যাক পেন, তোমার কোনো রকমের চোট পেয়েছো, খুব পেন হচ্ছে, মাথা ব্যথা করছে, জাস্ট ইমিডিয়েট সামন করো, উইদিন হাফ অ্যান আওয়ার তুমি দেখবে তোমার পেন চলে গেছে। আমার বাড়িতে আমি হিলিং করি। আমার শাশুড়ির এরকম হয়েছিল যে উঠতে পারছে না, কোমর ব্যথা, ওষুধ খাচ্ছে, হট ব্যাগের শেক দিচ্ছে, সে উঠতে পারছে না, এত ব্যথা, ওনার বয়স হয়েছে। তো মানে ঠিক আছে আমি করে দিচ্ছি। আমি করেছি, আফটার 30 মিনিট সে দেখি হেঁটে হেঁটে যাচ্ছে। যে মানুষ বিছানায় শুয়েছিল হেঁটে হেঁটে যাচ্ছে। না কি হলো তোমার কোমর ব্যথা? না এখন নেই, অনেকটা কমেছে ব্যথা আমার, এখন হাঁটতে চলতে পারছি। ইনস্ট্যান্ট কাজ করে হিলিং, ভীষণ পাওয়ারফুল, ভীষণ। বাপরে! মানে ডিপ্রেশন থেকেও তোমার কাছে গেলে লোকেরা মুক্তি পাবে। একদম। মানে এটা খুবই ভালো লাগলো, কারণ তুমি কাউন্সিলিংও করো দিদি। হ্যাঁ। কাউন্সিলিং এর মধ্যে অনেক প্রসেস আছে। ওকে। কাউন্সিলিং এর মধ্যে ইএফটি ট্যাপিং আছে। ইএফটি ট্যাপিং এর মধ্যে যেরকম আমাদের প্রচুর না ট্রমা থাকে পাস্ট লাইফে, বিশেষ করে মেয়েদের ছোটবেলায় হয়তো এমন কিছু হয়, মলেস্টেশনের শিকার হয়, যারা সেটা বলতে পারে না, তো সেটা কোথাও আমাদের সাবকনশিয়াসে গিয়ে থেকে যায় এবং সেটার থেকে আমাদের ডিপ্রেশন হয়। সো ইএফটি ট্যাপিং ভেরি পাওয়ারফুল। উইদিন 21 ডেজ তুমি নিজে বুঝতে পারবে, তোমার ইমোশনাল চেঞ্জ, মানে ইমোশনসকে চেঞ্জ করে দেবে, তোমার থট প্রসেস চেঞ্জ করে দেবে। দেন হিপনোসিস আছে, সেলফ হিপনোসিস, যেটা বড় বড় সায়েন্টিস্টরা করতেন। সেলফ হিপনোসিস, তুই তুমি একটু বলো তো এই ব্যাপারটা। সেলফ হিপনোসিস হচ্ছে তোমার কি বলবো, স্টেট অফ মাইন্ডকে হিপনোসিস করে দেওয়া।
তুমি নিজে নিজেকে হিপনোসিস করবে, মানে এটা তো শেখার বিষয়। যেরকম আমি যদি আমি করি, প্রচুর টেকনিক্স থাকে। আমি একটা স্টেটে নিজেকে নিয়ে যাই, ট্রান্সে নিয়ে যাই। যারা পিএলআর করে তারা বুঝবে এটা। আমি তাদের মুখে শুনেছি এই হ্যাঁ, বিষয়টা। ট্রান্সে নিয়ে যায়। হুম এবার ট্রান্সে নিয়ে গিয়ে মনে করো তোমার খুব ব্লকেজ আসছে, ফাইন্যান্সিয়াল ব্লকেজ আসছে, কোথাও গিয়ে তোমার সাবকনশিয়াস মাইন্ডে না ফাইন্যান্সকে নিয়ে কিছু নেগেটিভ থটস থাকে, কিছু প্যাটার্ন থাকে যেটা ছোটবেলার থেকে আমাদের মাইন্ডে দেওয়া হয় যে টাকা কামানো অত সোজা না, টাকা ঝট করে কারোর কাছে আসে না। সো এটা মাইন্ডসেট। সো হিপনোসিস হচ্ছে তোমাকে একটা ট্রান্সে নিয়ে যাওয়া হয়, ট্রান্সে নিয়ে গিয়ে নিউ থিঙ্কিংকে রিপ্রোগ্রামিং করা হয়, মাইন্ডে রিপ্রোগ্রামিং করা হয়। এবার যখনই সেই জিনিসটা রিপ্রোগ্রামিং হবে, আস্তে আস্তে তোমার সাবকনশিয়াসে যখন দেওয়া হয়, সাবকনশিয়াস সেটার অ্যাকর্ডিং কাজ করতে থাকে। এবার এতকাল ধরে আমাদের মাইন্ডে এক রকমের থিঙ্কিং ছিল না, এবার হুম। সাবকনশিয়াস সেটার অ্যাকর্ডিং কাজ করছে, ব্লকেজ দিচ্ছে। তোমার কাছে টাকা কামানোটা ভীষণ টাফ মনে হচ্ছে, যে না টাকা আসছে না। এবার যখনই তুমি রিপ্রোগ্রাম করে দিলে, নতুন থটস দিলে, আর সেটা হিপনোসিস করেই পসিবল, ট্রান্সে গিয়ে পসিবল, উইদাউট ট্রান্স পসিবল না। সো তুমি যখনই হিপনোসিস করে দিলে নিজেকে, সেলফ হিপনোসিস করে তুমি নিউ থটস তোমার সাবকনশিয়াসে দিচ্ছ, কন্টিনিউ রিপ্রোগ্রাম করে যাচ্ছ, তো সাবকনশিয়াস সেটার অ্যাকর্ডিং কাজ করবে। ইভেন আমাদের ডেমোনোলজিতেও ট্রান্সে গিয়ে কাজ করতে হয়। কেন কাজ করতে হয় এখানেও? যায়? হ্যাঁ, ট্রান্সে যেতে হয়। ট্রান্সে না গেলে তুমি ডেমোনোলজি করতে পারবে না। একটা সার্টেন মানে আমাদের ইএমএফ আই হয়ে যায় তখন। তো হুম। কন্টিনিউ চ্যান্ট করতে 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 তোমার যখন একটা ট্রান্স স্টেট অফ মাইন্ড আসবে, দ্যাট টাইম তোমাকে সামন করতে হবে ডিমনকে, অ্যান্ড ইমিডিয়েট কাজ হবে। তুমি যতক্ষণ ট্রান্সে না যাবে তুমি কাজ করতে পারবে না। এগুলো হিপনোসিস, সেলফ হিপনোসিস এই জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ডেমোনোলজি করার ক্ষেত্রে না, সেলফ হিপনোসিস ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি সেলফ হিপনোসিস করতে পারো, ডেমোনোলজি ভীষণ ফাস্ট কাজ করে। অ্যান্ড সেলফ হিপনোসিস দিয়ে তুমি এনি কাইন্ড অফ প্রবলেম তুমি সর্ট আউট করতে পারো, এনি কাইন্ড অফ প্রবলেম। বাহ। কারণ সমস্ত কিছু না আমাদের সাবকনশিয়াস মাইন্ড, সমস্ত আমাদের মাইন্ডের গেম। হুম। মানে মাইন্ড আমাদের এত বেশি পাওয়ারফুল না, মাইন্ড যদি তোমাকে কোনো রোগ দিতে পারে, মাইন্ড তোমাকে সেই রোগটার থেকে কিওরও করে দিতে পারে। এই জন্য তুমি দেখবে যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যায়, ডাক্তার আগেই একটা কথা বলে, মনোবল হারাবেন না। হুম। কেন বলে? মাইন্ড। এরকমও হয় অনেকে পেশেন্ট যারা আছে ডাক্তারের কাছে গিয়ে তারা সুস্থও হয়ে যায় হুম, কথা বলার দ্বারা। ওই যে তোমার দেখো, তুমি যখন কোনো পজিটিভ পার্সনের সাথে কথা বলবে, হুম সে যখন তোমাকে কনস্ট্যান্ট সাহস দেবে, হুম। তোমার অটোমেটিক মনে হবে বোধহয় না এটা এমন কোনো বড় প্রবলেম না। আবার অনেকে আছে, ধরো কেউ অসুস্থ, ছোট কোনো একটা প্রবলেম, কন্টিনিউ তার কানেকশনে বলছে এ তো অসুস্থ অসুস্থ অসুস্থ, চলাফেরা করতে পারছে না, কিভাবে একা একা হাঁটবে। সে মানুষ যত দিন যাবে ডিটোরিয়েট করতে থাকবে। এটা সাইকোলজি, হুম। এটা সাইকোলজি, এটা মানুষ বোঝে না। তো টেক কেয়ার করা এক জিনিস আমি বলবো, আর সেই পেশেন্টের সামনে কন্টিনিউ তাকে পেশেন্ট পেশেন্ট বলে সম্বোধন করা এক জিনিস। তো এই জিনিসগুলো থেকে বের হওয়া ভীষণ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ দিদি। আজকের পডকাস্টটা একদম অন্যরকম হয়েছে, ডিপ্রেশন থেকে শুরু করে সব রকম কাজ এবং তোমার বাড়ির একটা ইমোশনাল ব্যাপার ছিল। এতে মানুষরা অনেকটা ক্যাচ করতে পারবে এই প্রবলেমগুলোকে, এবং তোমার কাছে যখন আসবে, নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়াই আছে। এবং আদি তুমি তো কোনো রকম চেম্বার তো আমার মনে হয় নেই তোমার, আছে, আমি চেম্বার ওরকম ভাবে আমার নেই, কল আমি করলে তোমাকে বাড়িতেই দেখি। হ্যাঁ, হুম। বেসিক্যালি আমি অনলাইনটাই প্রেফার করি, খুব একটা Okay. অফলাইন আমি করি না। অনলাইনটাই প্রেফার করি, খুব এমার্জেন্সি হলে সেই ক্ষেত্রে অফলাইন হয়, বাট অনলাইনটাই বেশি প্রেফার করি আমি। বাহ। আর তুমি কি কি শেখাও একটু ছোট করে বলবে? আমি যেরকম ট্যারো শেখাই, হুম ইএফটি ট্যাপিং যেটা আমি বললাম সেটা শেখাই, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের যেটা এনএলপি, হুম। দেন সেলফ হিপনোসিস, কিভাবে নিজেকে হিপনোসিস করে তুমি সেখান থেকে বেরোতে পারবে, বাহ এই কোর্সগুলো আমি শেখাই। বাহ। আর যে কোনো কাজের জন্য তো তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে তারা। একদম একদম। আর আমি বেশি দীর্ঘায়িত করব না, এটাই বলবো যে আহ, ভালো ইন্টেনশন নিয়ে ফোন করবেন, তাহলেই কিন্তু কাজটা ভালো হবে, আর বিশ্বাস রাখতেই হবে। একদম। এবং আপনি ভাবলেন যে আমি একটু মজা করে দেখি, ফোন করে, অনেকে তো করে এটা, হ্যাঁ হ্যাঁ, করে। করার পর দেখা গেল আপনার কাজটাই হবে না। সো আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও জয়শ্রীদি, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার দিদি।